গভীর কোমায় হাসপাতালের বিছানায় শুয়ে আছে শরীফ ওসমান হাদী। বাঁচার সম্ভাবনা নিয়ে ডাক্তাররাও ঠিকমতো কিছু বলতে পারছেন না। নির্বাচনী প্রচারণার সময় প্রকাশ্যে গুলি করা হয়েছে তরুণ নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে। এখন প্রশ্ন হলো, কে বা কাদের নির্দেশনায় শুরু হলো এই মারণ খেলা? তাদের উদ্দেশ্য কি জুলাই বিপ্লবের নায়কদের চিরতরে শেষ করে দেওয়া? তাদের লক্ষ্য যদি সত্যি হয় জুলাই বিপ্লবের প্রজন্মকে শেষ করে দেওয়ার, তবে সেই তালিকায় পরবর্তী নামটি কার হতে চলেছে? হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম নাকি আক্তার হোসেন? স্বাভাবিকভাবেই সবার প্রথমে উঠে আসবে নবনির্বাচিত ডাকসুর ভিপি সাদিক কায়েমের নাম। তার পরিচয় শুধু ডাকসুর ভিপি বা ছাত্র শিবিরের প্রথম সারির নেতা নয়। নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি জামাতের মনোনয়ন তালিকায় ঢাকা ৮ আসন থেকে সম্ভাব্য প্রার্থী হিসাবে উঠে এসেছে সাদিক কায়েমের নাম। সেই একই আসন যে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শরীফ ওসমান হাদী। বিপরীতে দাঁড়িয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস। ফলে পরবর্তী টার্গেট কে হতে পারেন তা হয়তো এখান থেকেই সহজে অনুমান করা যায়। তবে কি এবার হাদীর মতো একই পরিণতি হতে চলেছে সাদিক কায়েমেরও? দেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপে যে নামটি বারবার আলোচনায় উঠে এসেছে তিনি শরীফ ওসমান হাদী। বিশেষ করে জুলাই পরবর্তী সময়ে তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা পৌঁছে গেছে এক অনন্য উচ্চতায়। তিনি শুধু একজন তরুণ নেতাই নন, তিনি প্রতিবাদের এক জ্বলন্ত মুখ। তার কণ্ঠে এক একটি বক্তব্য যেন প্রতিবাদের ঝড় হয়ে ঝাঁপিয়ে পড়ে দেশের আপামর তরুণ জনতার মনে। তার ভাষায় নেই কোনো সাজানো বুলি বা রাজনৈতিক কূটকৌশল, আছে কেবল কঠোর বাস্তবতা আর আগুন ঝরা প্রতিবাদের ছায়া। তার এক একটি বক্তব্য যেন তরুণ সমাজের রক্তে আগুন জ্বালিয়ে দেয়। কেননা হাদীর কণ্ঠস্বর ভেসে আসে জুলাইয়ের অগ্নিঝরা দিনগুলি থেকে, মানুষের ভেতরের না পাওয়া আর্তনাদ থেকে, পরিবর্তনের এক সজীব সত্তা থেকে। 2024 সালের জুলাই মাসে যখন দেশের রাজনৈতিক অস্থিরতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন রাজধানীর রাস্তায় একদম সামনের সারিতে দাঁড়িয়েছিলেন এই তরুণ নেতা। রামপুরায় বসবাস করা এক সাধারণ মানুষের থেকে তিনি হয়ে ওঠেন সেই সময়কার অন্যতম আলোচিত প্রতিবাদী মুখ। নিত্যদিনের হিসাব ভুলে দিনরাত ছাত্র জনতার পাশে রাস্তায় কাটিয়েছিলেন তিনি। পুলিশি তাণ্ডব, হামলা, নির্যাতন কোনো কিছুই তাকে সত্যের পথে অটল অবস্থান থেকে দমাতে পারেনি। তিনি সামনে থেকে দাঁড়িয়ে দেখেছেন কিভাবে আওয়ামী হাইনাদের হাতে একের পর এক প্রাণ ঝরে গেছে অকালেই। যে দৃশ্য অনেককেই ভেতরেই ভেঙে চুরমার করে দেয়, সেই দৃশ্যই যেন হাদীকে করে তুলেছে আরও সাহসী। ঘরে থাকা অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে প্রাণের পরোয়া না করেই রাস্তায় নেমে পড়া সে সময়টা মোটেও সহজ ছিল না। পরিবারের নিরাপত্তা দায়িত্ব কোনো কিছুই তার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি, কারণ তার কাছে তখন দেশের মানুষের নিরাপত্তা, ন্যায় বিচার আর গণতন্ত্র ছিল সবার আগে। জুলাই পরবর্তী সেই অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় তার প্রতিষ্ঠিত সংগঠন ইনকিলাব মঞ্চ। এটি এমন একটি সংগঠন যা গঠিত হয়েছে একটি শোষণমুক্ত সমাজ ও ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের অঙ্গীকার নিয়ে। ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনী মাঠে বহুদিন ধরেই সবর উপস্থিতি ধরে রেখেছিলেন ওসমান হাদী। জুলাই আন্দোলন থেকে উঠে আসা প্রতিবাদী কণ্ঠস্বর এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসাবে তিনি অল্প সময়ের মধ্যেই জাতীয় রাজনীতিতে জায়গা করে নিয়েছেন। এবারের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়েই তার আনুষ্ঠানিক পদযাত্রা শুরু হয়েছে মূলধারার রাজনীতিতে। তার সেই পথ চলার প্রথম মঞ্চ হয়ে আলোচনায় উঠে এসেছে ঢাকা ৮ আসন। সকাল হোক বা সন্ধ্যা, প্রতিদিনই তাকে দেখা যেত এলাকার অলিগলি চষে বেড়াতে, কখনো পায়ে হেঁটে, কখনো রিকশায় চড়ে। নির্বাচনকে সামনে রেখে পুরো আসন জুড়ে এভাবেই সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যেতে দেখা যেত তাকে। এমন সাবলীল এবং প্রাণবন্তভাবে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে হাদীর করা প্রচারণা এরই মধ্যে নজর কাড়ে সবার। ফজরের নামাজের পর মসজিদের সামনে দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে সেলফি তোলা, কোলাকুলি করা অথবা নির্বাচনী খরচে সহায়তা হিসাবে ভালোবেসে ভোটারদের দেওয়া সহায়তা নেওয়ার যে দৃশ্য তা ফুটে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে। এরই মাঝে হামলা করা হলো ওসমান হাদীর ওপরে। তবে কোনো ধরনের আগাম বার্তা ছাড়াই হঠাৎ করে ওসমান হাদীর ওপরে হামলা করা হয়নি। এর আগে গত নভেম্বর মাসে দেশ বিদেশি 30টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন হাদী। 14 নভেম্বর ফেসবুকের একটি পোস্টে তিনি জানিয়েছিলেন এসব ফোন করে তাকে হত্যা করা, তার বাড়িতে আগুন দেওয়া এবং তার মা বোনকে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। ওসমান হাদী লিখেছেন, গত 3 ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত 30টি বিদেশি নম্বর থেকে কল বা টেক্সট করেছে, যার সারাংশ হলো আমাকে সর্বক্ষণ নজরে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা বোন স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। এমন ভয়ঙ্কর হুমকির মধ্যেও হাদী একবারের জন্যও নিজ অবস্থান থেকে পিছু হটেনি, বরং তার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ছিল দৃঢ় এবং স্পষ্ট। তিনি বলেছিলেন, মৃত্যুর ফয়সালা জমিনে না হয় আসমানে হবে। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদের সন্তানেরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবে। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি। হাদির এই দৃঢ়তা শুধু তার রাজনৈতিক অবস্থানকেই শক্তিশালী করেনি, বরং সাধারণ মানুষের মনে জাগিয়ে তুলেছে নতুন একটি উদ্দীপনা। যে কোনো নেতার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি। যে কোনো হুমকি বা চাপের সামনে দাঁড়িয়ে হাদি তার আদর্শ ও লক্ষ্যকে অক্ষুণ্ণ রেখেছেন। চলতি বছরে আওয়ামী লীগকে সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহী সংগঠন হিসাবে নিষিদ্ধ করার দাবিতে ন্যাশনাল অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটি ব্যানারের অধীনে দেশব্যাপী যে আন্দোলন শুরু হয়, সেখানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসাবে হাদির ভূমিকা ছিল অত্যন্ত সক্রিয়। হাদির কণ্ঠে বারবার উচ্চারিত হয়েছে আওয়ামী লীগের ফ্যাসিবাদ বিরোধী কঠোর বার্তা। জুলাই পরবর্তী সময় তিনি হুঁশিয়ারি দেন, আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী সংগঠনের জায়গা বাংলাদেশের মাটিতে আর হবে না। এই অসীম সাহস ও দৃঢ় নেতৃত্বের কারণে আওয়ামী লীগের কাছে হাদি হয়ে ওঠেন এক বড় মাথা ব্যথার কারণ। হাদির এমন সাহসী ও নির্ভীক নেতৃত্বের কারণে তিনি শুধু সাধারণ জনগণের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠেনি, বরং পড়েছেন আওয়ামী সন্ত্রাসীদের বিষ নজরেও। কেননা এই ধরনের তরুণ নেতৃত্ব যে কোনো অন্যায় রাজনৈতিক ব্যবস্থার জন্যই বিপজ্জনক হয়ে উঠতে পারে। ফলে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের রাজনৈতিক পরিকল্পনায় তিনি স্পষ্টভাবে টার্গেট হয়ে উঠতে পারে বলে ধারণা করেন অনেকেই। একদিকে ওসমান হাদির অসুস্থতা নিয়ে সাধারণ মানুষের প্রার্থনা, অন্যদিকে সাদিক কায়েমকে ঘিরে জমে ওঠা আশঙ্কা। সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক বাতাসে ক্রমেই ঘনীভূত হয়ে উঠেছে অস্থিরতার কালো ছায়া। এত কিছুর মাঝেও একটি কথা এখনও উজ্জীবিত হয়ে আছে জ্বলন্ত সত্যের মতো, আর তা হলো হাদিদের কখনো ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা যায় না। যিনি কখনোই মৃত্যুকে তোয়াক্কা করেননি, মৃত্যু তার কাছে হার মেনে যায়। দিন শেষে হাদিরা থেকে যায় অমর। হাদিরা রয়ে যায় প্রতিটি মানুষের হৃদয়ে, কেননা মৃত্যুর মতো চরম সত্যিকে তিনি অনেক আগেই আলিঙ্গন করে নিয়েছিলেন। এবার অপেক্ষা শুধু তার বেঁচে ফেরার, অপেক্ষা শুধু জুলাই প্রজন্মের বিজয়ের।